গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের যেটা নিয়ে ডিসকাশন হবে সেটা হচ্ছে টেম্পল আর্কিটেকচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের স্থাপত্য কীর্তি, ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আজকে আলোচনা হবে। প্রথমেই আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে মন্দির এবং স্থাপত্য, এই দুটো ওয়ার্ড যেহেতু ডিফারেন্ট, তো এই দুটো সম্পর্কে আমাদের জানা উচিত। যখনই স্থাপত্য কথাটা আসছে, স্থাপত্য সম্পর্কে তোমরা কি কেউ বলতে পারবে স্থাপত্য কি বা স্থাপত্যের উদাহরণ কি? সেই সম্পর্কে তোমাদের কি কোনো আইডিয়া আছে? স্থাপত্যের উদাহরণ কিছু ক্লাসে অলরেডি তোমাদের ডিসকাস করেছি। ওকে, স্থাপত্য হচ্ছে এমন একটা ইমারত যেটা একটা বিভিন্ন যেটা কোনো শৈলী বা কোনো একটা নকশা দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে, স্থাপত্য আমরা আজ যে এখানে বসে আছি এটাও কিন্তু একটা স্থাপত্য। স্থাপত্য বলতে শুধু যে মন্দিরকে বোঝায় তা কিন্তু নয়। এই যে তোমরা পেরিয়ে আসছো চাঁদমাইডাঙ্গার যে মন্দির, সেটাও কিন্তু একটা স্থাপত্যের অন্যতম উদাহরণ, মন্দির স্থাপত্যের। তো যাই হোক, স্থাপত্য বলতে এটাই বোঝায় যে নকশা বা শৈলীতে কোনো ইমারত বা ভবন তৈরি করা হয়, তাই হচ্ছে স্থাপত্য। এবার মন্দির, মন্দির বলতে আমরা কি বুঝি? কি বুঝি মন্দির বলতে? মন্দির যখনই কথাটা আসে তখনই আমাদের সামনে, চোখের সামনে কি ভেসে ওঠে? হ্যাঁ, দেবদেবীর দেবদেবীর প্রতিষ্ঠান, হ্যাঁ এটা বলা যেতে পারে। তো দেবদেবীর যেটা অধিষ্ঠান সেটাকেই বলা হচ্ছে মন্দির। যদিও মন্দির বলতে যে দেবদেবীর অধিষ্ঠানকে শুধু বলা হয় তা কিন্তু নয়। এটা একটা টেম্পলকে এটাও বলা যেতে পারে, দ্য টেম্পল ইজ এ সিম্বল অর রেদার এ সিনথেসিস অফ ভেরিয়াস সিম্বল। এটা একটা প্রতীক বা বিভিন্ন প্রতীকের সমাহার, সেটা কিন্তু একটা মন্দির বলা যেতে পারে। এবং এটা শুধু যে ভগবানের অধিষ্ঠান তা নয়, এই মন্দিরটা থেকে আমরা এটাও বুঝতে পারি যে এই মন্দিরের কেমন স্থাপত্যকলা বা নকশা বা শৈলী, সেটা দেখে যে স্থাপত্যকার তার যে শিল্পকলার প্রতি অনুরাগ সেটা একটা বোঝা যায়, তার যে আর্টিস্টিক অ্যাক্টিভিটিস সেটা বোঝা যায়। তো মন্দির স্থাপত্য এই দুটোই আমাদের শুধু যে রিলিজিয়ান সম্পর্কে বা ধর্ম সম্পর্কে একটা ধারণা দেয় তা কিন্তু নয়, শিল্পকলা সম্পর্কে কিন্তু একটা যথেষ্ট ধারণা দেয়। ইতিহাসের আমরা যে কোনো বিষয় যখন পড়ি তখন আমরা তার উপাদান সম্পর্কে আগে জানি, বা উপাদান থেকেই আমরা কিন্তু সেই বিষয়টা সম্পর্কে জানতে পারি। তো সেই রকম এই টেম্পল আর্কিটেকচার বা মন্দির স্থাপত্য সম্পর্কে যে উপাদানগুলো আমরা দেখতে পাই বা যে উপাদানগুলো আমরা পাচ্ছি সেগুলো মেনলি হচ্ছে বাস্তুশাস্ত্র, শিল্পশাস্ত্র, বিষ্ণু ধর্মোত্তর, শৈব আগম, বিশ্বকর্মা শিল্প, মানসার শিল্প সমগ্র, ঈশান শিব গুরুদেব পদ্ধতি, এইগুলো এগুলো হচ্ছে একটা বিভিন্ন টেক্সট যেগুলো মোটামুটি 4th-5th সেঞ্চুরি থেকে আমরা পাচ্ছি। এবং এখানে স্থাপত্য কলা সম্পর্কে একটা বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। এবং শুধু যে বিস্তারিত বর্ণনা আছে তা নয়, কোন রিজিয়নে, যেমন উত্তর ভারতের ক্ষেত্রে কি ধরনের স্থাপত্যকলা আমরা দেখতে পাবো বা স্থাপত্যকলা নির্মাণ হবে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে কি রকম নির্মাণ হবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর কিন্তু আলাদা আলাদা টেক্সট আমরা দেখতে পাই। এবার সময়কাল সম্পর্কে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে প্রথম যে টেম্পল বা মন্দিরের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রথম হচ্ছে গুপ্ত যুগে, যেটা সাচি টেম্পল নাম্বার 17। এবং গুপ্ত যুগ মানে দেখতেই পাচ্ছ যে একটা হিউজ টাইম পিরিয়ড পরে আমরা মন্দিরের অবস্থান দেখতে পাচ্ছি বা মন্দিরের একটা স্ট্রাকচার পাচ্ছি। তাহলে এই যে এতটা যুগ আমরা দেখতে পাচ্ছি না কোনো মন্দিরের এভিডেন্স, সেটা কেন? সেটা কিন্তু এমন নয় যে কোনো মন্দির হয়তো ছিল, সেটা পেরিসেবল ম্যাটেরিয়াল যেটা মাটির সঙ্গে মিশে গেছে। যেমন মৌর্যদের রাজপ্রাসাদ, আমরা তার এভিডেন্স পাচ্ছি, কেননা সেটা তৈরি হয়েছিল কাঠের তৈরি, যে কারণে সেটা মাটির সাথে মিশে গেছে। এটাও হতে পারে যে এরকম কোনো পেরিসেবল ম্যাটেরিয়ালে মন্দিরের কোনো স্থাপত্য আমরা ছিল যেটা বর্তমানে আমরা পাচ্ছি না পেরিসেবল ম্যাটেরিয়ালের কারণে।
আবার আমরা হরপ্পা যুগে বা হরপ্পা সভ্যতাতে আমরা প্রথম ধর্মের একটা নিদর্শন পাচ্ছি বিভিন্ন সিলে, এছাড়াও বিভিন্ন কি বলবো মাদার গডেস ফিগার, অল্টার পাওয়া গেছে লোথালে এবং কালীবঙ্গানে, যেগুলো ধর্ম সম্পর্কে একটা আইডিয়া দেয়। এগুলোর থেকে কিন্তু আমরা কোনো প্রপার স্ট্রাকচার পাচ্ছি না, যেটা পাচ্ছি সিম্বল। এই সিম্বলটা মন্দিরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যদি বেদিক এজে দেখি, বেদিক এজের ক্ষেত্রেও কিন্তু বা বৈদিক যুগেও আমরা লিখিত উপাদান পাচ্ছি প্রচুর, কিন্তু কোনো স্ট্রাকচার পাচ্ছি না। প্রথম যে স্ট্রাকচার পাচ্ছি সেটা কিন্তু এই গুপ্ত যুগ থেকে, এবং তারপরে যে ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয় টেম্পল আর্কিটেকচারের, সেটা হচ্ছে গুপ্ত পরবর্তী যুগ থেকে শুরু হচ্ছে, মোটামুটি 7th-8th সেঞ্চুরি থেকে 12th-13th সেঞ্চুরি অব্দি। এবং তারপরে যেহেতু মুসলিম যুগ শুরু হয়ে যাচ্ছে, সেহেতু এই সময় সেই অর্থে সেইভাবে মন্দিরের এভিডেন্স কিন্তু খুব কমে আসছে। তো আমাদের মানুষের যে পুরাণে একটা কথা বলা হয় যে মানুষের জীবনের অর্থ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো এখানে টেম্পল আর্কিটেকচার এটা কি রিপ্রেজেন্ট করছে? টেম্পল আর্কিটেকচার ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আইডিয়াস অফ ধর্ম ভ্যালুস ইন দ্য হিন্দু রিলিজিয়ন। এবং এই যে আমরা টেম্পল আর্কিটেকচার বা মন্দির স্থাপত্য পাচ্ছি, এই মন্দির স্থাপত্যটা প্রথম এসছে স্তূপ থেকে। বুদ্ধির স্তূপ আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি মৌর্য যুগে, এবং মনে করা হয় যে এই বুদ্ধির স্তূপ থেকেই মন্দিরের উৎপত্তি হয়েছে। তো এটা একটা টেম্পলের স্ট্রাকচার বলা যেতে পারে, বা মন্দিরের মন্দির এই ধরনের হয় যেখানে আমরা দেখতে পাবো এই যে এটা হচ্ছে গর্ভগৃহ, এটা হচ্ছে জগমোহন, এটা হচ্ছে নাট মন্দির, এবং সামনে অনেক সময় ভোগ মন্দির থাকে। এবং এই মন্দিরের ক্ষেত্রে যে কোনো জায়গাতেই দেখবে সেটা পুরো চারিদিকে কম্পাউন্ড ওয়াল দিয়ে বা প্রাচীর দিয়ে ঘেরা থাকে, এবং চারদিকে চারটে হয়তো গেটওয়ে থাকলো। এটা যে কোনো মন্দিরের ক্ষেত্রে এটা কিন্তু কমন। মোটামুটি গর্ভগৃহ, এটাকে বলা হচ্ছে গর্ভগৃহ, যেখানে আইডল বা মন্দিরের ঈশ্বরের যে অবস্থান সেটার ওপরে যে স্ট্রাকচারটা সেটাকে বলা হচ্ছে গর্ভগৃহ। এই গর্ভগৃহ এবং মণ্ডপ, এটাকে অনেক সময় অনেক জায়গাতে মণ্ডপ বলা হয়। তো গর্ভগৃহ এবং মণ্ডপ এই দুটো কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কমন, প্রত্যেকটা যে কোনো শৈলীতে, মন্দির শৈলীতে। এবং প্রত্যেকটা মন্দিরের ক্ষেত্রে একটা প্রাচীর দেখতে পাওয়া যায়, এবং তার চারদিকে চারটে কিন্তু এন্ট্রান্স দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা যদি দেখি যে মন্দির স্থাপত্যের বিভিন্ন ধারা আছে বা বিভিন্ন শৈলী আছে, যেমন নাগর, বেসর, দ্রাবিড়, যেটা আমরা পরে দেখব। তো এই তিনটে শৈলীতে কিছু বৈশিষ্ট্য কমন। কি কি? তার মধ্যে হচ্ছে গর্ভগৃহ, যেটা আমি বললাম এর আগে, এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে গর্ভগৃহ, এবং তার সাথে যুক্ত মণ্ডপ, এটা হচ্ছে কমন। এবং তার সাথে এই যে গর্ভগৃহের ওপরে আছে শিখর, এটাকে বলা হচ্ছে শিখর, এবং এটা হচ্ছে স্তম্ভ, যেখানে এর মধ্যে যে আইডল বা ভগবান আছে বা ঈশ্বর আছেন তার প্রতিকৃতি হিসেবে বা তার বাহন হিসেবে তার কোনো চিহ্ন এখানে থাকবে। যেমন দেখবে যে কোনো শিব মন্দির যদি দেখতে পাও তোমরা, বা পাড়ার মন্দির যদি থাকে, শিব মন্দিরের ক্ষেত্রে এই ভেতরে ধরো শিব মন্দির আছে, সামনে দেখবে একটা বৃষ বা ষাঁড় কিন্তু থেকে থাকে সাধারণত। সিদ্ধিবিনায়ক মন্দিরের ক্ষেত্রে কিন্তু সামনে কয়েকটা ইঁদুরের স্ট্রাকচার আছে বা স্কাল্পচার আছে। তো মন্দিরের ক্ষেত্রে আমরা দুটো জিনিস বা দুটো ভাবে আমরা মন্দিরকে দেখতে পাই বা দেখি। এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে আরেক ধরনের। এটাকে বলা হচ্ছে প্ল্যান বা গ্রাউন্ড প্ল্যান, এটাকে বলা হচ্ছে এলিভেশন। আমরা যখন কোনো বাড়ি বানাই তখন তার একটা প্রপার প্ল্যান থাকে যে এখানে এই হবে, এখানে এই হবে, কোথায় বাথরুম হবে, কোথায় কিচেন হবে। ঠিক সেই রকম মন্দির বানানোর ক্ষেত্রেও কিন্তু আগে একটা প্রপার প্ল্যানিং দরকার। সেটা এই যে এই মন্দিরটা হচ্ছে, এটা একটা গ্রাউন্ড প্ল্যান, যেখানে গর্ভগৃহ, এটাকে বলা হচ্ছে গর্ভগৃহ, এটা হচ্ছে মণ্ডপ, এবং তার সামনেও আরো মণ্ডপ থাকে, এটা হচ্ছে এন্ট্রান্স। এবং এই গর্ভগৃহ, মণ্ডপ, এই দুটো তো কমন ব্যাপার থাকছে। সেম এখানেও গর্ভগৃহ এবং এটা মণ্ডপ, এর উপরে যদি স্ট্রাকচার বানানো হয় এলিভেশন ওয়াইজ আমরা যদি দেখি, তাহলে এটা গর্ভগৃহ, এটা হচ্ছে মণ্ডপ, এবং এর ওপরে শিখর থাকছে, এবং এখানে থাকছে তার বাহন, যে মন্দির তার বাহন। তো এই কয়েকটা গেল যে কোনো মন্দিরের বা যে কোনো হিন্দু মন্দির স্থাপত্যে
কমন ফিচার্স। নেক্সট আমরা দেখব যে গুপ্ত যুগ থেকে তো আমরা দেখতে পাচ্ছি মন্দির স্থাপত্যের শুরু, এবং এই যুগ থেকেই শুরু হচ্ছে একটা নতুন মন্দির স্থাপত্যের ক্ষেত্রে এটাকে নতুন যুগ বলা হচ্ছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ভৌগোলিক অবস্থান এবং আর্কিটেকচারাল ফিচার্স বা স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের তারতম্যের জন্য বিভিন্ন এই মন্দির স্থাপত্যকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কি, নাগর বা নর্থ ইন্ডিয়ান স্টাইল, বেশর নাগর বা নর্থ ইন্ডিয়ান স্টাইল, দ্রাবিড় বা সাউথ ইন্ডিয়ান স্টাইল, এবং বেশর বা ওয়েস্টার্ন বা কর্ণাটক রিজিয়নে যে মন্দির শৈলী আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই ধরনের। তো এই তিনটে হচ্ছে প্রধান স্থাপত্য, যে মন্দির স্থাপত্য যেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম যে মন্দির স্থাপত্য কথা বলবো সেটা হচ্ছে নাগর শৈলী। এই নাগর শৈলীর মন্দির স্থাপত্যের ক্ষেত্রে আমরা একটা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে নাগর। এই নাগর শৈলীর আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে কোথা, বা এর রিজিয়নটা কোথা থেকে কোথা, এটা হচ্ছে হিমালয় থেকে বিন্ধ্য পর্বত, এই টোটাল রিজিয়নটা জুড়ে কিন্তু এর অবস্থান। নর্থ ইন্ডিয়ান স্টাইল এই জন্য বলা হচ্ছে, বা নাগর শৈলী বলা হচ্ছে এটাকে। এই শৈলীতে যেহেতু এটা একটা হিউজ ভ্যারাইটি বা হিউজ এরিয়া এর সাথে যুক্ত, সেহেতু শিখর অনুযায়ী এই যে তোমাদের দেখালাম এই ওপরের অংশটা, এই অনুযায়ী এই টোটাল রিজিয়নটাকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। কি না, একটা হচ্ছে ল্যাটিনা গ্রুপ বা রেখা প্রসাদ স্টাইল, সেকেন্ড হচ্ছে ভূমিজ স্টাইল, থার্ড হচ্ছে শেখরি স্টাইল। তো এটা হচ্ছে ল্যাটিনা ভ্যারাইটি, এটা শেখরি, এটা ভূমিজ। ল্যাটিনা ভ্যারাইটির উদাহরণ হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, যেটা পুরীতে ভুবনেশ্বরে অবস্থিত। শেখরি ভ্যারাইটির উদাহরণ হচ্ছে কান্ডারিয় মহাদেব, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, এবং এটা হচ্ছে ভূমিজ টাইপ অফ টেম্পল আর্কিটেকচার, যেটার উদাহরণ হচ্ছে এটা উদ্দেশ্বর টেম্পল। ঠিক আছে, তো যেহেতু হিউজ একটা এরিয়া, সেহেতু আরেকটা ভাগে এই পুরো মন্দির স্থাপত্যকে ভাগ করা হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া বেসিস, একটা ওয়েস্ট ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া এবং হিলি রিজিয়ন। এই অনুযায়ী অনেক সময় অনেক আর্কিটেকচার অনেক অনেক ঐতিহাসিক ভাগ করেছেন। যেমন সেন্ট্রাল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলো, ইউপি, এমপি এই দুটো কভার করছে, যার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে খাজুরাহ গ্রুপ অফ টেম্পল, যার মধ্যে কান্ডারিয় মহাদেব টেম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গুজরাট, রাজস্থান এই অঞ্চলে যে স্টাইলটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মরু গুর্জর স্টাইল, যার উদাহরণ হচ্ছে সান টেম্পল অফ মোধেরা। ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আবার রিজিওনাল ভ্যারাইটি আমরা দেখতে পাই তিনটে ভাগে, একটা আসামিজ, বেঙ্গল এবং উড়িষ্যা। আসামের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে তোমরা সবাই দেখেছো কামাখ্যা মন্দির, এটা হচ্ছে আসামিজ ভ্যারাইটি। বেঙ্গল বা আমাদের পশ্চিমবঙ্গের যে ভ্যারাইটিটা আমরা দেখতে পাই সেটা বিষ্ণুপুর হচ্ছে তার মেন কেন্দ্র, যেখানে প্রচুর পরিমাণে টেরাকোটা টেম্পল আমরা দেখতে পাচ্ছি, এবং তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চালা সিস্টেম বা চালা স্টাইল, এক চালা, দো চালা, চার চালা, আট চালা প্রায় প্রত্যেক গ্রামেই আমরা কিন্তু দেখতে পাই। তো এটা হচ্ছে বেঙ্গল ভ্যারাইটি বা পশ্চিমবঙ্গের যে রিজিওনাল স্টাইল সেটা। উড়িষ্যার ক্ষেত্রে আমরা কিন্তু কলিঙ্গ স্টাইল দেখতে পাই, যার অন্যতম উদাহরণ হচ্ছে তোমরা প্রায় সবাই গেছো, সেটা হচ্ছে পুরীর জগন্নাথ টেম্পল। ঠিক আছে, তো এইখানে এই বিভিন্ন যে ধরনের মন্দির আমরা দেখতে পাচ্ছি তার উদাহরণ এখানে দেখতে পাওয়া যায়। যেমন প্রথমেই যেটা, এটা হচ্ছে কলিঙ্গ স্টাইল, এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। এটা খাজুরাহ গ্রুপ অফ টেম্পল, যেটা সেন্ট্রাল ইন্ডিয়ার। এটা মোধেরা টেম্পল গুজরাটের। এটা কোনার্ক টেম্পল। তো এইগুলো বিভিন্ন জায়গায়, এটা মরু গুর্জরা টাইপ অফ টেম্পল। তো এগুলো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রিজিয়নে যে ধরনের মন্দির স্থাপত্য আমরা দেখতে পাই নর্থ ইন্ডিয়াতে বা উত্তর ভারতে, তার একটা উদাহরণ বা এক্সাম্পল। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমরা মন্দিরগুলো দেখলাম, এই মন্দিরগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় বা দুটো হিসেবে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রাউন্ড প্ল্যান ওয়াইজ, একটা হচ্ছে এলিভেশন ওয়াইজ। তো গ্রাউন্ড প্ল্যান ওয়াইজ বা প্ল্যান ওয়াইজ এই মন্দির স্থাপত্যকে প্রধানত নাগর শৈলীর যে মন্দির স্থাপত্য সেটাকে চার ভাগে ভাগ করা যায়। কি না, গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মন্দির। এই যে গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মন্দির,
এবং এটা গেল প্ল্যান ওয়াইজ। এবং যদি আমরা দেখি এলিভেশন ওয়াইজ, সেখানে দেখবো এখানে একটা প্রিন্ট আছে। এটা একটা পৃষ্ঠের ওপর অবস্থিত বা একটা অধিষ্ঠানের ওপর অবস্থিত, তার উপরে আছে জঙ্ঘ, বরণ্ড, এটা হচ্ছে বরণ্ড, এটা আবার জঙ্ঘ, সেম এই যে উপরের অংশটা এটাকে বলা হচ্ছে গান্ডি বা শিখর। এবং এই উপরের অংশটা হচ্ছে পুরোটা কলস আমলক আছে, এটা হচ্ছে গ্রীবা, এটা আমলক, এটা কলস, তার উপরে আছে যে ধ্বজা, ঠিক আছে। এবং যদি লক্ষ্য করো তোমরা তাহলে দেখবে যে এই পুরো অংশটা বা একটা মন্দির স্থাপত্য যখন নির্মাণ করা হয় বা একটা মন্দিরকে যখন নির্মাণ করা হয় তখন সেটাকে একটা হিউম্যান বিং বা মানুষের শরীরের সঙ্গে তুলনা করে নির্মাণ করা হয়। কিরকম না, আমাদের যেমন পা, পা থেকে পৃষ্ঠ কথাটা এসছে, জঙ্ঘ অর্থাৎ থাই পোর্শন, সেটা এই পোর্শনটা, আমাদের ওপরের যে ভাগ বুকের পোর্শনটা সেটাকে বলা হচ্ছে গান্ডি বা বেকি বা ঘাড়, তো সেম এটা ঘাড় বা বেকি, এবং তার উপরে এই পুরো অংশটাকে বলা হয় মস্তক বা মস্তকের সাথে তুলনা করা হয়। তো সেম নাগর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচারে এই পুরোটা কিন্তু এলিভেশন ওয়াইজ এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাই প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই। হ্যাঁ, তো এখানে পুরো যে মন্দির এটা হচ্ছে কলিঙ্গ স্টাইল বা ল্যাটিনা ভ্যারাইটির একটা মন্দির, যেখানে জগন্নাথ মন্দির যেটা সবাই দেখেছো, এটা হচ্ছে গর্ভগৃহ, এটা হচ্ছে জগমোহন, এটা হচ্ছে নাট মন্দির, এটা হচ্ছে ভোগ মন্দির। এটা হচ্ছে ভূমিজ স্টাইল টেম্পল আর্কিটেকচার। এটা হচ্ছে খাজুরাহ গ্রুপ অফ টেম্পল বা শেখরি ভ্যারাইটি টেম্পল, যেটা সেন্ট্রাল ইন্ডিয়া এমপি তে অবস্থিত। এবং এখানেও দেখো এই যে অধিষ্ঠানের ওপর একটা অধিষ্ঠানের ওপর অবস্থিত, এটাকে বিভিন্ন টার্ম, বিভিন্ন রিজিয়ন ওয়াইজ বিভিন্ন টার্ম কিন্তু ইউজ করা হয়। এবং এই যে এই মণ্ডপ গুলোকে বিভিন্ন নামে পরিচিত, এটা তো গর্ভগৃহ থাকছে, এইটা হচ্ছে মহামণ্ডপ, অর্ধমণ্ডপ, মহামণ্ডপ, মণ্ডপ এবং অর্ধমণ্ডপ, এগুলো বিভিন্ন মণ্ডপের আর বিভিন্ন নামকরণ কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এই পুরোটা গেল নর্থ ইন্ডিয়ান বা নাগর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার। নেক্সট আসছি দ্রাবিড় স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার বা দ্রাবিড় শৈলীর মন্দির স্থাপত্য। দ্রাবিড় শৈলীর যে মন্দির স্থাপত্য, এই দ্রাবিড় কথাটা এসছে দ্রাবিড় দেশ থেকে, যেটা আমরা কৃষ্ণা নদী থেকে তার পুরো কন্যাকুমারী অব্দি এই রিজিয়নে দেখতে পাই। মন্দির স্থাপত্য, যে মন্দির স্থাপত্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে দ্রাবিড় শৈলী বা দক্ষিণ ভারতীয় মন্দির শৈলী বা সাউথ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার। এবং এর যে সূত্রপাত এই মন্দির শৈলী দ্রাবিড় শৈলীর, সেটা সূত্রপাত করছেন পল্লবরা, পল্লবদের সময় থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর যে মেইন রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্ণাটকের কিছু অংশ, পুরো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর প্রায় পুরো অংশটা কিন্তু এর মধ্যে কভার করছে। এটা একটা পুরো দ্রাবিড় স্টাইল টেম্পল আর্কিটেকচারের পুরো টেম্পল কমপ্লেক্স কেমন হয়। এখানে যে প্রধান তিনটে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, একটা হচ্ছে এই যে বিমান, বিমানটা কোনটা না, গর্ভগৃহকে দক্ষিণ ভারতে বলা হচ্ছে বিমান। এবং এই বিমানটা কেমন, এর আগে দেখলাম মানে এইরকম একটা স্পাইরাল টাইপ, এখানে চূড়া টাইপ আমরা দেখলাম নর্থ ইন্ডিয়ান বা নাগর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচারে। দ্রাবিড় স্টাইলের ক্ষেত্রে আমরা দেখবো পিরামিড আকৃতির, এই যে পিরামিড আকৃতির, শিখরটা হচ্ছে পিরামিড আকৃতির। তো এখানের যে মন্দির শৈলীর বৈশিষ্ট্য, তো একটা হচ্ছে বিমান যেটা গর্ভগৃহকে বলা হচ্ছে, আরেকটা হচ্ছে এর এন্ট্রান্স, এর এন্ট্রান্স একটা হিউজ গেট দিয়ে তৈরি, চারদিকে থাকে, এটাকে বলা হচ্ছে গোপুরম, ঠিক আছে। এবং এই বিমানের সামনে যে মণ্ডপ থাকে সেই মণ্ডপটাকে বলা হয় পিলার হল, প্রচুর পরিমাণে স্তম্ভের কিন্তু অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা নর্থ ইন্ডিয়ান বা নাগর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচারে কিন্তু ছিল না। তো এই যে এখানে দেখো যে প্ল্যান ওয়াইজ, অর্থাৎ কি প্ল্যান, গর্ভগৃহ, মণ্ডপ এবং এর এন্ট্রান্স। এবং মণ্ডপটা দেখো এখানে পুরোটা পিলার্ড হল, অর্থাৎ প্রচুর পরিমাণে স্তম্ভ কিন্তু আছে। মণ্ডপটা কি জন্য বিখ্যাত, মানে কি জন্য পপুলার বা কি জন্য ব্যবহার করা হয়, মণ্ডপটা হচ্ছে সেই স্থান
যেখান থেকে কোনো ডিভোটি বা ভক্ত এই যে গর্ভগৃহে অধিষ্ঠিত দেবতা বা দেবীকে প্রণাম করে বা তার কিছু ধরো অফারিং রইলো সেটা অফার করা হয়। তো মণ্ডপটা হচ্ছে সেই জায়গা। তো এখানে সেই রকম প্ল্যান ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি গর্ভগৃহ, মণ্ডপ এবং এর একটা এন্ট্রান্স থাকছে। এলিভেশন ওয়াইজ আমরা এটা কি দেখছি না, এলিভেশন ওয়াইজ হচ্ছে অধিষ্ঠান, যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অধিষ্ঠান। নেক্সট হচ্ছে পাদ, এই পোর্শনটাকে বলা হচ্ছে প্রস্তর, এটা হচ্ছে প্রস্তর। নেক্সট হচ্ছে গ্রীবা, এটা হচ্ছে গ্রীবা, এবং এই পুরোটা হচ্ছে শিখর, এবং ওপরেরটা হচ্ছে স্তূপী। ঠিক আছে, তো এলিভেশন ওয়াইজ এর যে 8টা ভাগ সেটা হচ্ছে এইগুলো। ঠিক আছে, এবং এখানে এই যে স্তূপী এটা সবসময় অক্টাগোনাল হয়, অক্টাগোনাল শেপ হয়, অর্থাৎ অষ্টভুজাকৃতি। এখানে দ্রাবিড় শৈলীর মন্দির স্থাপত্যের একটা ইভলিউশন দেখানো হয়েছে, যেটা শুরু হচ্ছে পল্লবদের সময় থেকে। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে সোট টেম্পল, যেটা মহাবলীপুরমে অবস্থিত তামিলনাড়ুর। চোলের বৃহদেশ্বর টেম্পল, যেটা আমি আরো পরে দেখাচ্ছি। পান্ডার, এখানে শ্রীবল্লী পুত্তুর টেম্পল দেখানো হয়েছে। বিজয়নগরের টেম্পল দেখানো হয়েছে, এবং মাদুরাই বা নায়কদের টেম্পল আর্কিটেকচার এখানে দেখানো হয়েছে। তো এখানে যেটা কমন আমরা দেখতে পাচ্ছি বা খালি চোখেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার গোপুরম। গোপুরম কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করেছে, অর্থাৎ গেটওয়ের যে চিত্র সেটা গেটওয়ে এখানে কিন্তু সেভাবে আমরা কোনো গেটওয়ে দেখতে পাচ্ছি না। পরবর্তী ক্ষেত্রে গেটওয়েটা অনেকটা নিচু, তারপর থেকে পাণ্ডবদের সময় থেকে একটু শুরু হচ্ছে উঁচু হওয়া, এবং এর পরে পরে বিজয়নগর এবং নায়ক এদের সময়ে প্রচুর পরিমাণে হিউজ হাইট আমরা কিন্তু দেখতে পাই। এটা হচ্ছে বৃহদেশ্বর টেম্পল, যেটা রাজরাজেশ্বর চোলপুরম নামে পরিচিত, রাজরাজা চোলের আমলে তৈরি। তো এটা পুরো টেম্পল কমপ্লেক্স। এটা হচ্ছে গোপুরম, দেখছো এর হাইট যথেষ্ট কম, এবং এটা হচ্ছে বিমানের হাইট কিন্তু গোপুরমের থেকে বেশি, যেটা পরবর্তীকালে ডিক্রিজ হচ্ছে। বিমানের হাইট কিন্তু অনেক কমে যাচ্ছে এবং গোপুরমের হাইট প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবং এটা হচ্ছে পিলার্ড হল, এটা হচ্ছে গর্ভগৃহ যেটা বিমানও নামে পরিচিত, এবং এটা হচ্ছে পিলার্ড হল, এটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে মীনাক্ষী টেম্পল, নায়কদের সময় বা একদম লাস্ট ফেজে তৈরি। হিউজ পরিমাণ গোপুরম আমরা দেখতে পাচ্ছি চারদিকে গেটওয়ে, এবং এটা হচ্ছে বিমানও। দেখতেই পাচ্ছ যে হাইট কি পরিমাণ কমেছে, শুধু চারিদিক থেকে কিন্তু এই গেটওয়ে গুলোই আমরা দেখতে পাই। তো এটা গেল দ্রাবিড় স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার। এরপর আসছে বেসর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার। বেসর কথাটা এসছে, the term Beshara is believed to have been derived from the Sanskrit word Vishra, meaning an area to take a long walk. তো এটা হচ্ছে একটা হাইব্রিড টাইপ বা মিক্সিং বা কম্বাইন্ড স্টাইল অফ নাগর শৈলী এবং দ্রাবিড় শৈলী। নাগর এবং দ্রাবিড় এই উভয়ের দুটো বৈশিষ্ট্য নিয়েই কিন্তু এই বেসর স্টাইলের বা বেসর শৈলীর মন্দির স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি বা পাচ্ছি। নাগর শৈলী থেকে কি ইন্সপায়ার হয়েছে না, ইন্সপায়ার্ড বাই দ্য নাগর স্টাইল, দিস টাইপ হ্যাড এ স্পায়ার শেপ শিখর। নাগর শৈলীর যেমন শিখর, সেই রকম সেম শিখর আমরা কিন্তু বেসর শৈলীতে দেখতে পাচ্ছি। আবার মণ্ডপের ক্ষেত্রে যেমন পিলার্ড হল আমরা দ্রাবিড় শৈলীতে দেখতে পাই, একদম সেম পিলার্ড হল যুক্ত মণ্ডপ আমরা কিন্তু বেসর শৈলীতে দেখতে পাচ্ছি। তো এই দুটো বৈশিষ্ট্য নিচ্ছে নাগর শৈলী থেকে একটা দ্রাবিড় শৈলী থেকে। এবং এদের সেন্টার অফ অ্যাক্টিভিটিসটা কোথায় ছিল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হালেবিদু, ম্যাক্সিমামটা কর্ণাটক রিজিয়নে, হালেবিদু, পট্টাডাকাল, সোমনাথপুর এই অঞ্চলগুলোতে। এবং এদের প্যাট্রন হচ্ছে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন চালুক্য, এবং এদের যে এছাড়াও হচ্ছে হৈশালা। এদের সময় কিন্তু বেসর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচারের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে বেসর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচারের উদাহরণ, একটা মানে ফ্লারিশ ফেজে হৈশালাদের সময় তৈরি। এটা হচ্ছে চেন্নাকেশব টেম্পল, সোমনাথপুরে অবস্থিত। এটা হচ্ছে এর প্ল্যান, এটা হচ্ছে এর এলিভেশন। প্ল্যান অনুযায়ী আমরা যদি দেখি, এটা হচ্ছে গর্ভগৃহ এবং এটা হচ্ছে পিলার্ড হল। এর আরেকটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে এই যে স্টার শেপ, পুরো
যে কম্পাউন্ডটা টেম্পল কম্পাউন্ডে সেটা হচ্ছে স্টার সেট, যেটার কিছুটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলোকে এই স্টার সেট গুলোকে বলা হচ্ছে প্রজেকশন, এগুলোকে বলা হয় প্রজেকশন। তো এই স্টার সেট এটা হচ্ছে পিলার্ড হল, এবং এখানে কখনো একটা দেখা যায় গর্ভগৃহ, কখনো দুটো দেখা যায়, কখনো তিনটে দেখা যায়, কখনো চারটে দেখা যায়, এবং কখনো পাঁচটা দেখা যায়। তো এরকম নবমতম গর্ভগৃহ অব্দি দেখতে পাওয়া যায়, যেখানে 9টা গর্ভগৃহ আছে একটা মন্দিরের মধ্যে। তো এটা হচ্ছে ত্রিকূটো, এই জন্য বলা হয় যে যে জটা গর্ভগৃহ সেরকম কূটো এর সাথে যুক্ত হয়, মানে এটা ত্রিকূটো টাইপ বেশর স্টাইলের টেম্পল আর্কিটেকচার। এখানে 3টে গর্ভগৃহ আমরা দেখতে পাচ্ছি। এবং পিলার্ড হল যেটা আমরা দেখতে পাচ্ছি বেশর দ্রাবিড় শৈলীর সাথে বা দ্রাবিড় শৈলীর থেকে নেওয়া পিলার্ড হলটা, পিলার্ড হল যুক্ত মণ্ডপ। এবং এর দেখো শিখরটা অনেকটা কিন্তু নাগর শৈলীর মতো দেখতে, অর্থাৎ একটা স্পায়ার্ড আস্তে আস্তে ওপর দিকে কিন্তু উঠেছে, চূড়া হয়েছে। তো এই দুটো মন্দিরই কিন্তু এই দুটো বৈশিষ্ট্য কিন্তু আমরা নাগর শৈলী এবং দ্রাবিড় শৈলী দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো কনক্লুশনে এটাই বলা যায়, the significance of Indian temple architecture in India cannot be overvalued. The architectural wonders of Indian temple, both old and modern, captivate with their grandeur, meticulous craftsmanship, and attention to detail. The precise detail, symmetrical arrangement, and harmonious proportion of Indian temple architecture continue to inspire architects and artists worldwide. তো মন্দির স্থাপত্যের যে ভ্যালু সেটা কিন্তু এখনো আমাদের ভারতীয় সংস্কৃতিতে সমভাবে একইভাবে কিন্তু প্রবহমান। যার অন্যতম উল্লেখযোগ্য এক্সাম্পল আমরা যদি দেখি সেটা হচ্ছে রিসেন্টলি তৈরি ইউপির অযোধ্যাতে রাম মন্দির, সেটা তোমরা সবাই দেখে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।